গতকাল রাতে ভারতের মিডিয়ায় খবর শুনছিলাম যে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী তারা আহ, করাচি বন্দরে হামলা করেছে এবং করাচি মোটামুটি ভাবে ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে। আহ, খবর দেখছিলাম যে ইসলামাবাদ প্রায় ধুলায় মিশিয়ে দেবার মতো অবস্থা। লাহোরে একেবারেই ঘিরে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী, আহ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন। এইসব খবরগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছিল যে এরকম ফিকশনাল মিডিয়া কি করে সৃষ্টি হতে পারে। তখন আমি একটু ভাবতে শুরু করলাম। আমার কাছে মনে হয়েছে যে ভারতের যে শিশুরা তারা ছোটবেলা থেকে মহাভারত আর রামায়ণের গল্প শুনে বড় হয়। ফলে তারা মনে করে যে ৫,০০০ বছর আগে ভারতে খুবই সমৃদ্ধ একটি সভ্যতার বিকাশ ঘটেছিল। এখন এরপরে আমরা দেখেছি ভারতের জাতীয় টেলিভিশনগুলোতেও এই মহাভারত এবং রামায়ণ এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যা ভারতের সাধারণ মানুষের মনে একটা শৌর্য বীর্যের কল্পনা দেয়, এবং এভাবেই দারিদ্র সীমার নিচের যে মানুষেরা তারা এই গর্ব নিয়ে বেঁচে থাকে যে একসময় তারা এক বিরাট বিশাল সভ্যতার অংশ ছিল। এই যে জনগণের মনের মধ্যে যে ফ্যান্টাসি এবং এই ফ্যান্টাসির মধ্যে বসবাসের যে একটা আগ্রহ, এটাকে কেন্দ্র করে ভারতে বলিউড বিকশিত হয়। বলিউড একটা ফ্যান্টাসির জগৎ উপহার দেয়, সেখানে শুধু গ্ল্যামার আর অ্যাফ্লুয়েন্স। ফলে ভারতের যে শিশুরা তারা ভাবতে শিখে যে হয়তো ভারত দেশটা এই বলিউডের মতোই রঙিন। এই যে একটা ইলিউশনের জগৎ, কিংবা ধরুন ভারতের যে বিজ্ঞাপনগুলো, সেখানে একটা মিথ্যা কথাকে অনেক সুন্দর করে নান্দনিক করে উপস্থাপন করা, এর মধ্যে দিয়ে যে জগৎটা তৈরি হয় তা আসলে একটা ইউটোপিয়ার জগৎ। এই যে ধরুন ছোটবেলা থেকে ঠাকুমা যেভাবে গল্প বলেন সমৃদ্ধি, সাফল্যের, ঠিক সেইভাবে শিশুরা নিজের এবং দেশের সাফল্য সম্পর্কে একটা ইউটোপিয়ান ধারণা নিয়ে বড় হয়। যে কারণে ভারতের যে সীমাহীন দারিদ্র, কৃষকের আত্মহত্যা, কর্মসংস্থানহীন যুবকের আত্মহত্যা, সেখানকার স্যানিটেশন সিস্টেমের যে দুর্বলতা, সেখানে গড় আয় যে এত নিচে, এত যে ধর্ষণ এবং হত্যাযজ্ঞ চলে, সেখানে সংখ্যালঘুরা এবং দলিতেরা যে মানবেতর জীবন যাপন করে, বা দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যগুলোতে জীবন্ত কারাগারে বেঁচে থাকে জীবনমৃত মানুষ, এই বাস্তবতাগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই তৈরি হয় না, অথবা সেই ধারণাগুলোকে চাপা দিয়ে দেয় এই যে মিডিয়া এবং চলচ্চিত্রের যে ইলিউশন, এগুলো। মাঝখানে নরেন্দ্র মোদী হাজির হয়েছেন সেই পৌরাণিক কল্পনা নিয়ে, এবং উনি সেই যে স্বপ্নে দেখা গেল যে বাবরি মসজিদের নিচে একটি রাম মন্দির রয়েছে, কিংবা স্বপ্নে দেখা গেল যে আওরঙ্গজেব অত্যন্ত নির্যাতক শাসক ছিলেন, এর বিপরীতে শিবাজি ছিলেন শৌর্যবীর্যে ঘেরা এক মহান অধিপতি। এরকম কল্পনাগুলোকে বলিউড চলচ্চিত্রের মাধ্যমে এবং বিজেপির প্রচারণার মাধ্যমে মূলধারায় এনে নরেন্দ্র মোদী তার অশ্বমেধ যজ্ঞ চালালেন। ফলে সেই যে ১৯৪৭-এর পর থেকে নেহেরু কিংবা আজাদের যে ভারত কল্পনা, কিংবা ধরুন অক্সফোর্ড শিক্ষিত ইন্দিরা গান্ধীর যে স্মার্টনেস, কিংবা ধরুন কবি বাজপেয়ীর যে পরিশীলিত আচরণ, কিংবা ধরুন ডক্টর মনমোহন সিং এর যে স্নিগ্ধ এবং স্থিতধী আচার আচরণ, সেগুলোকে চাপা দিয়ে পুরো ভারত পরিকল্পনা পরি ডানা মেলে উড়ে যায়, পড়ে থাকে কল্পনা। এবং আমরা সবশেষে দেখতে পাই যে কংগ্রেসেরই নেতা প্রণব মুখার্জি, উনি বিজেপির ফুলমাল্য গ্রহণ করেন এবং অনেকটা যেন ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলেন যে মিশন অ্যাকমপ্লিশড। আসলে কার্যত এই মুহূর্তে আফগানিস্তান যেমন পরিচালিত হচ্ছে কট্টরপন্থী ইসলামিস্ট তালিবানদের দ্বারা, একইভাবে ভারত পরিচালিত হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী বিজেপির দ্বারা। এই বাস্তবতাগুলোকে অস্বীকার করে এক ধরনের হিন্দু ভারত উদয়ের স্বপ্ন নিয়ে সমাজের মানুষ বলিউডের নেশায় মাতোয়ারা হয়ে, আর নরেন্দ্র মোদীর যে যুদ্ধ কান্না তা শুনে, আর গদি মিডিয়ার যুদ্ধের দামামা শুনে ধীরে ধীরে আজকের এই এমন অবস্থায় দাঁড়িয়েছে
যেখানে পশ্চিমা মিডিয়ার চোখে ভারতের মিডিয়া একটা আন্তর্জাতিক বিব্রতিকর পরিস্থিতি ছাড়া আর কিছুই নয়। সুতরাং আমি জানি না যে এই ভারত কোন দিকে যাবে। একটা ফেক নিউজ দিয়ে এই আলোচনা শেষ করা যায়। দেখলাম যে ভারতের মিডিয়া প্রচার করছে যে পাকিস্তানের বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা। এই যে প্রচারণাটা, এটা কিন্তু ভারতের মিডিয়ায় কিছু বুদ্ধিজীবী মহলে নিয়মিতভাবেই চলছে। এবং পাকিস্তান স্বাধীন হবার পর থেকে যখনই বালুচিস্তান এতে যুক্ত হয়েছে, তখন থেকেই ভারত এই বালুচিস্তান স্বাধীনতা প্রকল্পে তার অর্থ, গোয়েন্দা সহায়তা, অস্ত্র সহায়তা এগুলো যে দিয়ে আসছে, এটাও ওপেন সিক্রেট। তাহলে ভারত যদি পাকিস্তানের অভ্যন্তরে এরকম সন্ত্রাসী এবং বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে সহায়তা করে, সে কি করে প্রত্যাশা করে যে পাকিস্তান এর পরিবর্তে তাকে ফুলো মারলে ভূষিত করবে? ভারতকে আমরা দেখেছি শ্রীলঙ্কাতেও সন্ত্রাসবাদী হামলাকে উস্কানি দিতে। ভারতকে আমরা দেখেছি বাংলাদেশেও পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সাহায্য দিতে, ট্রেনিং সাহায্য দিতে। এই যে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে ভারত এভাবে তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালায়, সন্ত্রাসী কার্যক্রম চালায়, সেগুলোকে মোটামুটি ভাবে অস্বীকার করে নিজে কখনো আয়নার সামনে না দাঁড়িয়ে কি করে সে অন্যের উপরে দায় চাপিয়ে দেয় যে অন্যেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সুতরাং সেখানে যুদ্ধ চাপিয়ে দিতে হবে। আমার কেন যেন মনে হয় চাণক্যের যে নীতি তা ভারতের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কারণ চাণক্যের যে চিন্তাভাবনা তা হচ্ছে চোখের বদলে চোখ, অত্যন্ত গ্রামীণ পঞ্চায়েতি ব্যবস্থার মতো রাজ্যনীতি, যেখানে আপনি দেখবেন প্রতিশোধ, প্রতিহিংসা এবং ষড়যন্ত্র এছাড়া কিছুই নেই। এই চাণক্য নীতি থেকে বেরিয়ে এসে ভারত যদি একটু বিশ্ব পরিসরের কূটনীতি ও রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃসম্পর্কের দিকে ফিরে তাকায়, তাহলে হয়তো ধীরে ধীরে বুঝতে পারবে যে পুরো বিশ্বের মধ্যে সে স্বতন্ত্র এবং একক একটি গ্রামীণ রাষ্ট্র হিসেবে অনেক পিছিয়ে পড়েছে চিন্তা ভাবনায়। এবং যে পিছিয়ে পড়া চিন্তা ভাবনাগুলো ভারতের গদি মিডিয়ায় উদ্ভাসিত হয়ে ওঠে, সবাই খুব স্পষ্ট করে দেখতে পারে ভারতীয় মনস্তত্ত্ব। আমরা আশা করব ভারতের যে সচেতন নাগরিকেরা রয়েছে তারা চেষ্টা করবেন একটু একটু করে তাদের সমাজের মধ্যে একটু চিন্তা ভাবনা জারিত করতে, যে এরকম যুদ্ধ কল্পনা, এরকম শ্রেষ্ঠত্বের বোধ, এগুলো আসলে ইউটোপিয়া। আসল হচ্ছে দারিদ্র্যে বিশীর্ণ দক্ষিণ এশিয়া, যেখানে প্রতিটি দেশই আজও কল্যাণ রাষ্ট্রের ধারে কাছে যেতে পারেনি।